সময় যেন ঘূর্ণির মতোই প্রবাহমান। চট্টগ্রাম থেকে ফিরে আসা 15 দিন পেরিয়েছে, মনটা শান্ত হয়নি আজও। জিতু সেদিন রাতটা কোনোভাবে কাটিয়েছে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নুহার পুরো কেসের ডিটেলস চাক্ষুষ দেখে এসেছে, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। এসআই হারুন যা বলেছে সবই ঠিকই, তাহলে ভুলটা কি? কোথায় যেন তার বড্ড ভুল হচ্ছে, যেন কোথাও সে কিছু একটা মিস করে এসেছে। মর্ম তখনই পড়ছে। নুহা তার হয়নি, সে মানতে পেরেছে, কিন্তু সে ছলনাময়ী ছিল, এটা কিছুতেই মানতে পারবে না, কখনোই নয়। সে আরও বিস্তারিত জানতে চাইল নুহার স্বভাব, আচার আচরণ ও তার পড়াশোনা সম্পর্কে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, সে একটা কথা শুনে বাকরুদ্ধ। নুহা এসএসসি পরীক্ষার্থী ছিল, কিন্তু সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে পারেনি। পরীক্ষার 1 মাস আগে তার বিয়ে হয়। এই বিয়ের জটিলতার জের ধরে শেষের পরীক্ষাগুলো আর দেওয়া হয়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, মেয়েটা 4 মার্চ রাতে সুসাইড করে। ভোরের আলো ফুটতেই তার ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়। অথচ সে 5 মার্চ সকালেও তার নুহার সাথে কথা বলেছে। তাহলে তার নুহা, সে এখন কোথায় আছে? মস্তিষ্ক যেন অসার আচ্ছন্ন, অজস্র প্রশ্নবাণে নিজে জর্জরিত। আজকাল দিনের বেলায় বাড়িতে তার ছায়া পাওয়া দুষ্কর। অস্থিরতায় সারাদিন মলে দিন কাটে তার। রাতের বেলায় সে চুপচাপ খেয়ে ঘুমিয়ে যায়। দিন দিন নুবার প্রতিও প্রচণ্ড উদাসীন হয়ে পড়ছে। নুহার চিন্তায় তার দিকে তেমন নজর দেওয়া হয় না, কিন্তু রাতে ঘুম না ধরলে তৎক্ষণাৎ নুবার কাছে ছুটে যায়। মেয়েটাকে জড়িয়ে ধরতেই দু চোখে রাজ্যের ঘুম নামে। প্রায় রাতে হঠাৎই তাকে দেখে নুবা আঁতকে ওঠে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। কেমন যেন মেয়েটা আগের মতো হাসে না, কথা বলে না, শুধু হ্যাঁ না বলে উত্তর দেয়। সেও খুব বেশি ঘাটে না। সারাদিনের অস্থিরতা যেন মেয়েটার কাছে ছুটে গেলে 1 নিমিষেই শেষ হয়ে যায়। ক্লান্তিকর তনুময় জুড়ে প্রশান্তির ছোঁয়া লাগে। তখন সে দীর্ঘশ্বাস ছাড়ে, শুধু একবার সে তার নুহাকে দেখতে চায়। মেয়েটা জীবিত আছে, নিজের জীবনে ভালো আছে, অন্তত এইটুকু স্বস্তিদায়ক খবর সে চায়। এই দোটানায় সে নিজেও সহ্য করতে পারছে না। নুবা তার এখন অবিচ্ছেদ্য অংশ, তাকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। নুবার প্রতি এমন অবহেলা তার আর ভালো লাগে না। কিন্তু সে যে বড্ড অপারগ, ভার্সিটি যাওয়া হয় না দীর্ঘদিন, তাই আজকে একবার ঘুরে আসতে চাইলো, যদি মনটা শান্তি পায়। ভার্সিটিতে পা দিতেই অন্যরকম এক ভালো লাগায় ছেয়ে গেল তার তনুমন। সেমিনার রুমেই বন্ধুদের আড্ডা বসেছে। সে বসতেই চিন্ময় প্রশ্ন শুনল, এ কয়দিন ভার্সিটি আসলি না কেন? মলে ঝামেলায় ছিলাম, নতুন মাল এসেছে, তার চেকিং করতে করতে ক্লান্ত, তাই আর ভার্সিটি আসা হয়নি। কিন্তু তুই তো বাড়িতেও থাকিস না। চিন্ময় পাল্টা প্রশ্ন ছুঁল। জিতু ফের একই উত্তর দিল। বন্ধুদের এত প্রশ্ন যেন আজ বিরক্তিকর মনে হচ্ছে। সে উঠে দাঁড়ালো। সেমিনার রুম থেকে বেরোতেই চোখ পড়ল বিজ্ঞান ভবনে প্রবেশ পথে যাকে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সে আরেকটু এগিয়ে গেল। হঠাৎই পক্ষস্থল কেঁপে উঠল। এতক্ষণ নোবার সাথে এত রসিয়ে রসিয়ে কথা বলেছে, মেয়েটা কি তাহলে জাকিকে পছন্দ করে? তাদের মধ্যে কিছু ছিল? তখন ভার্সিটিতেই দেখতো, প্রায় সে ম্যাথ বিভাগে যেত, যাকে সাথে দেখা করত। তার খুব জানতে ইচ্ছে করলো, নুবার জীবনেও কি এমন কেউ এসেছিল? ভাবতে কেমন বক্ষ বেদনায় দগ্ধ হলো। সে নিজের পায়ের কদম বাড়িয়ে নুবার ক্লাসের প্রবেশ পথে দাঁড়ালো। নুবার নিজের ক্লাস প্রবেশ করতে আচমকাই দুজনের দৃষ্টি বিনিময় হয়ে গেল, কিন্তু সে পাশ কাটিয়ে নিজের ক্লাসে ঢুকলো। জিতো ভীষণ রকম অবাক হলো। মেয়েটা তাকে এড়িয়ে গেল। কোনো বাক্য বিনিময় নেই তাদের মাঝে, নিশ্চুপতা বিরাজমান দুজনের মাঝে। বিরস বদনে ক্লাসের সামনেই দণ্ডায়মান, দৃষ্টি তার নুবার যাওয়ার দিকে। নুবার ক্লাসে প্রবেশ করে পেছনের সারি থেকেই বসলো। তাসনিয়ার পাশে তার জন্য জায়গা খালি ছিল। সে বসতেই তাসনিয়া প্রশ্ন ছুড়ল, প্রস্তুতি কেমন? নুবা বুঝলো না প্রথমে, তাই আচমকা উঠল। মানে? আজকে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতির শেষ দিন। ভুলে গেলে? কালকে ম্যাথ বিভাগের সাথে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আছে। ও হ্যাঁ, তাই তো, প্রথমে ভুলেই গেছিলাম। যাই হোক, প্রথম ক্লাস শেষ হলে বিতর্ক ক্লাবে যাবে। তাসনিয়াও হ্যাঁ বলে মাথা নাড়ল। প্রথম ক্লাস করে দুজনে বিতর্ক ক্লাবের দিকে অগ্রসর হলো। তাদের পিছু পিছু নীরব ছুটে এলো। নুবা কিঞ্চিত বিরক্ত হলো, কিন্তু ভদ্রতার খাতিরে প্রকাশ করলো না। বিতর্ক ক্লাবে প্রবেশ করতে নুবা ভরকালো, অথচ পাশে থাকা তাসনিয়া খুশিতে ডগমগ করছে। মুখের কোণে মুচকি হাসি। নুবাকে ফিসফিস করে বলে উঠল, বোন, আমি জাস্ট ফিদা। ইস, কতদিন পর আমার চান্সকে দেখছি। নুবা চমকে উঠল, দু চোখে ঘোর বিস্ময়। কে তোর জান? কি আবার? ওই যে আমার জিতু জান্স।
নুবা মরতে বিষম খেলো, ঠোঁট উল্টিয়ে বলল, কবে থেকে হলো তোর জান? কবে থেকে দেখেছি? ভালো, চালিয়ে যা। নীরবও তাদের পাশে বসলো। অধর কোণে মিষ্টি হাসি ঝুলছে। নুবার দিকে স্থির দৃষ্টি দিয়ে বলল, নিশাত, আমি সাংবাদিক ইউনিয়নে যোগ দিয়েছি, তুমিও যোগ দেবে? দিলে তোকে জানাবো। আচ্ছা, তোমার সাথে প্রায় মধ্যবয়সী এক পুরুষকে দেখি, সে কে তোমার? আমার আঙ্কেল। ও, আমি তো তোমার বাবা ভেবেছিলাম। নুবা নীরবের কথোপকথন একজনের দৃষ্টি পড়ল। তার বড্ড রাগ হচ্ছে। স্বামী যে সামনে বসে আছে, সে মহিলার খবর নেই। কেমন রসিয়ে রসিয়ে গল্প করছে পরপুরুষের সাথে। সকালেও জ্যাকির সাথে কথা বলতে দেখেছে, আবার এখন নীরবের সাথে। সামান্য ভয় করছে না মেয়েটার মনে। নিজ মন হিসিয়ে উঠল। বিতর্কের জন্য ডাকা হলো নুবাকে। সে মাত্রই মাইকের সামনে দাঁড়ালো, কিন্তু অযাচিতভাবে বিতর্ক ক্লাবের জানালা ভেদ করে তার দৃষ্টি পড়ল বাইরে। দীর্ঘ 3 বছর, তাও সেই মুখ চিনতে সেকেন্ডও ব্যয় হয়নি তার। কালো অপেক্ষণ না করেই বিতর্কের ক্লাব ছেড়ে ছুটল সেই দিকে। নুবার আশঙ্কিক এহেন দৌড়ে বিতর্ক ক্লাবের সবই হতভম্ব। জিতু নিজেও। তার বউ কি পাগল হয়ে গেল নাকি? সে না উঠল বাইরে, তার দৃষ্টি পড়ল ঠিকই। মেয়েটা কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু কি? চিন্ময় মুবিনও হতবাক। তারা অপেক্ষা করছে নুবা আসার জন্য। জিমা নেই আজ, তার পরিবর্তে সানি বসেছে। সভাপতির আসনে বসা স্যার বিরক্ত হলেন। মেয়েটা ভদ্রতা জানে না নাকি? সময় পেরল, কিন্তু নুবার আসেনি ক্লাবে। নুবার মনটাই বিষিয়ে গেল। যাকে দেখে এত দৌড়ঝাঁপ, সে ব্যক্তি উধাও। দেখা হয়েও হলো না। ক্লাস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাস যানজটের জন্য মাঝপথে থামলো। আচমকে বাসের জানাল দিয়ে ফেসের মুখশ্রী দেখলো। তখন যানজট ছুটেছে। বাস চলতে শুরু করছে মাত্রই সে বাস থামিয়ে নেমে পড়ল। ব্যস্ত রাস্তা ছেড়ে সেই জায়গায় ছুটে গেল। এবারও ফলাফল শূন্য। দেখো, সে ছুতে পায় না। এই কেমন তখন তার হতাশে মূর্ছিত হলো ফের। বিমূর্ত দ্বন্দ্বয়মান। আচমকে তার কাঁধ ধরে কেউ ঝাঁকালো। সে তাকানোর আগে ঝাঁঝালো গলায় ধমক ভেসে আসলো, তুমি পাগল নাকি? এভাবে মাঝ রাস্তায় উদ্ভ্রান্তের মতো কেন দৌড়াচ্ছ? যদি কিছু হয়ে যেত? কি হতো আর, মরে যেতাম। থাপ্পড় দেবো বেয়াদব, এমন কথা মুখে তুলবে না আর। সে আলতো হাতে নুবাকে জড়িয়ে ধরল। মেয়েটাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হিজাবের আদলে আবিত মুখ, কালো রঙা হিজাব ভিজে যাচ্ছে তার নোনা জলে। সে চোখের পানি মুছে দিল, মলিন গলায় পড়ল, কি হয়েছে বোকা মেয়ে, কাঁদছো কেন? নুবা জবাবহীন। মনটা তার নীল বিষাদে বিষাক্ত হয়ে গেছে। এই লোকটাকে এই মুহূর্তে তার বড্ড অসহ্য লাগছে। তার লোক দেখানো যত্নগুলো শরীরে কাটার মতো বিচ্ছে। সে জিতুর হাতটা সরিয়ে দিল দ্রুতই। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, এমন ব্যবহার করছো কেন? আপনার থেকে অন্তত ভালো ব্যবহার করছি। আচ্ছা, তাহলে কি জাকির জন্য মনে প্রেম জেগেছে? নুবা কিঞ্চিত শব্দ করে হাসল, কিন্তু সেই হাসিতে মাধুর্য নেই, বরং তিক্ততার হাসি। আপনি যদি বউ রেখে প্রেমিকার জন্য পাগল হতে পারেন, তাহলে আমিও প্রেমিকের জন্য করতে দোষ কোথায়? নুবার বলা প্রতিটা বাক্যে যেন তার পক্ষে গিয়ে তীর ছুঁল। সহসাই দুহাত মাথার চুলে গিয়ে ঠেকল। দুহাতে চুলগুলো টান দিল। ফের সেই তীব্র যন্ত্রণা গ্রাস করলো তাকে। এত দহন কিভাবে নিবে সে? কথাগুলো বলে হনহন করে এগিয়ে গেল নুবা। পেছন ফিরে তাকালো না আর। ছুটে চলল অজানা গন্তব্যে। দুই চল বেয়ে ঝরছে তার নোনা পানি। হৃদয়ে বদ্ধ কুটিরের মতো কথা জমা রেখেছিল সে। তার অধম টিচারকে প্রথম সামনে পেলে জড়িয়ে বলতো, আপনি কেন আসেননি সেদিন? আপনার বোকা পাখি সারাদিন অপেক্ষা করেছে তো। সন্ধ্যায় বাড়ি ফিরেছে। জানেন, সেদিনের পর থেকে আপনার বোকা পাখির জীবনটাই বদলে গেছে। সে আর বোকা পাখি নেই। রাতের খাবার খেয়ে রুমের ল্যাম্প লাইটের আলো জ্বালিয়ে নুবা পড়তে বসেছে। ঘড়ির কাঁটায় রাত 11টা। আগামীকাল তার বিতর্ক প্রতিযোগিতা। সেই জন্যই আরেকবার নিজেকে যাচাই করছে। নিচ থেকে সহসাই তার শাশুড়ির চিৎকার ভেসে এলো। হন্তদন্ত হয়ে সে নিচে নামলো। শাশুড়িমা সোফায় বসে আছেন, এক পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন। তাকে দেখে বলল, ছোট বৌমা, এদিকে আসো। হাঁটুর ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি, একটু মালিশ করে দাও তো। নুবা ফিরতে জবাব না দিয়ে বসলো। শাশুড়ি মায়ের পা মালিশ করলো। দীর্ঘ 1 ঘন্টা তার পা মালিশ করতে হয়েছে। তার নিজেরই হাত ব্যথা হয়ে গেছে, বড্ড ক্লান্ত লাগছিল। রুমে এসে ধপ করে বিছানে শুয়ে পড়ল। কখন দু চোখে মুদে এসেছে তার জানা নেই। সে বেঘুরে ঘুমাচ্ছে। রাত ক্রমশই বাড়ছে, কিন্তু জিতুর দু চোখে ঘুম নেই। তার দিকে নুবা ফিরেও তাকাচ্ছে না আজ। তার বড্ড কষ্ট হচ্ছে। আচমকে মেয়েটা এত পরিবর্তন কেন হয়ে গেল? কত কঠিন কঠিন কথা বলল তাকে।
সে ব্যাহের মতো নুবার দরজায় দাঁড়ালো। ভেতর থেকে দরজা লক করা। সে বারান্দার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পর্দা সরিয়ে নুবার শুভ্র মুখশ্রী দেখে মুহূর্তে ভারী মনটা হালকা করলো। কপালে ছোট চুলগুলো সরিয়ে চুমু খেলো। মাথার পাশে নিজের মুখ রেখে ফিসফিসিয়ে বলল, রেগে আছো বউ? আমার উপর রাগ করো, অভিমান করো, সমস্যা নেই, কিন্তু কখনো ছেড়ে যাবে এটা বলো না। সহ্য করতে পারবো না, একদম নিঃস্ব হয়ে যাবো বউ। অপলক দৃষ্টিজোড়া নুবাহতে নিবদ্ধ চিতুর নেত্রকোণায় জল ছলছল করছে। কিছু সময় এভাবেই কাটলো। ইচ্ছে করছিল নুবাকে কম্বল সরিয়ে নিজের বক্ষ পিঞ্জরে বেঁধে নিতে। কিন্তু আজ নিজের ইচ্ছেকে দমালো। বইয়ের ঘুম ভাঙলো না। মেয়েটা তার মায়ের পা মালিশ করে অনেক রাতে ঘুমিয়েছে। ঘুমুক সে। ওঠার আগেই কপালে ফেতার অধরে প্রগাঢ় চুমুন বসালো। নৈশব্দে পা ফেলে নিচে চুমে এলো। জিতু যেতেই নুবার ঘুম ভাঙলো। আনমনে বিড়বিড় করলো, আজ কেন বুকে নিলেন না? আমার যে আপনি ময় বাজে অভ্যাস হয়ে গেছে জিজু। আপনি ছাড়া বুকটা যে ভীষণ ফাঁকা মনে হয়। কেন এভাবে চলে গেলেন? সকালে নাস্তা খেয়ে কোনো রকম সুপার মলে প্রবেশ করলো জুতু। সকালের বিদঘুটে বিষয়টা এখনো মাথায় ঘুরছে। নুবার চোখে জল দেখেছে। মেয়েটা কি এভাবেই রোজ কাঁদে? তাহলে মায়ের সাথে একবার কথা বলা দরকার তার। সদ্য মেয়েটা তাদের বাড়িতে এসেছে, এখনো 1 মাসও পেরোয়নি, অথচ পুরো দোস্তর গৃহিণীর মতো তাকে কাজ করতে হচ্ছে। তার উপর রান্না ভালো না হলেও কত কটু কথা শুনতে হচ্ছে মায়ের। আরও সময় দেওয়া প্রয়োজন ছিল। এভাবে এত তড়িঘড়ি কেন রান্নাঘরে পাঠালো নুবাকে? বিষয়টা বেশ ভাবাচ্ছে তাকে। কই, তার ভাবিকে তো এত জলদি দেওয়া হয়নি সংসারের হাল। তাহলে নুবাকে কেন? চুপচাপ নিভিতে বসলেও মনটা গুমড়ে মরছে জিতুর। বড্ড ইচ্ছে করছিল নুবার চোখের জল মুছে দিয়ে তার মাথায় নিজের ভালোবাসার হাত রাখতে, অথচ সে মুখে কিছুই প্রকাশ করতে পারল না। হতাশায় মূর্ছিত হলো সে। কেন এত অপারগ? উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। কাজের বাহানা খুঁজলো। জামার নতুন কালেকশন দেখছিল। আচমকায় চোখ পড়ল তুত সিল্কের জাম বর্ণের এক জামার উপর। এই জামা নুবাকে বেশ মানাবে, কিন্তু সমস্যা একটাই, তার মা নুবাকে জামা পরতে দেবে না এখন। তবে এই জামা সে বিক্রি করবে না, নিজের ডেস্কের ড্রয়ারে রেখে দিল। জামা রেখে ফেরত এলো পুনরায় নিজের রুম থেকে। তৎক্ষণাৎ ঘটল তার জীবনের সবচেয়ে বড় চমক, যা দেখে পুরাই অভিভূত। যেন কয়লার পাহাড়ে এক টুকরো হীরার খণ্ড পাওয়ার মতো উচ্ছ্বাস। স্কুল পড়ুয়া এক মেয়ে আসলো তাদের দোকানে। মুখে মাস্ক নেই, তবে জামার উপর যে হিজাব পরেছে তা দেখে সে রীতিমতো অবাকের চরম পর্যায়ে। এই সেই হিজাব যেটা সে নোহাকে দিয়েছিল। এই হিজাব বাজারে পাওয়ার কথা নয়, রেশম কাপড়ের মেরুন রঙা হিজাব। এর মাঝে তার নামের অক্ষর আর নোহার নামের অক্ষর যুক্ত করে অর্ডারটা দিয়ে বানিয়েছিল। এই হিজাব মেয়েটা পেল কোথায়? নিশ্চয়ই নোহার কেউ হবে। সে তড়িঘড়ি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। তড়ি বলে উঠল, তুমি এই হিজাব কোথায় পেয়েছো? আচমকাই এহেন বাক্যই মেয়েটা ঘাবড়ালো। উত্তর দিতে আমতা করলো বেশ কিছু সময়। দু চক্ষুর মনি স্থিরভাবে বিচরণ করছিল তার। হঠাৎই বলে উঠল, আমার বান্ধবী, সে আমাকে গিফট করেছে। জিতু মনক্ষুণ্ণ হলো বেশ। নুহা তার হিজাব অন্যকে গিফট করেছে, কিন্তু ফের কিছুটা প্রশান্তি পেল মনে। বলে উঠল, কোন বান্ধবী তোমার? বাড়ি কোথায়? আর তার ঠিকানা দিতে পারবে? মেয়েটা পুনরায় আরও একবার অস্থিরভাবে চোখের মনি নাড়ালো। গলার স্বর কিঞ্চিত কাঁপছিল তখন। আসলে ওর বাড়ি এখান থেকে অনেক দূর। যত দূর হোক, একবার আমাকে নাম বলো। আসলে আমি জায়গার নাম জানি না, তবে জায়গাটা চিনি। জিতু কিছু একটা ভাবলো দ্রুতই। অন্য একটা হিজাব মেয়েটার হাতে দিয়ে পড়ল, এই হিজাব পরে এসো। তোমাকে আমি এই মলের সবচেয়ে দামি হিজাব দিয়েছি, কিন্তু দয়া করে আমাকে তোমার পরনের হিজাবটা খুলে দাও। হতভম্ব হয়ে পড়ল মেয়েটা। জোর গলায় বলতে গিয়েও বলতে পারল না এই হিজাব সে ফেরত দেবে না। তর্ক করার কিঞ্চিত সাহসও নেই, উল্টো ভয়ে নিজ মনে দোয়া পড়ছে। অগত্যা জিতুর দেওয়া হিজাব টয়লেট রুম থেকে পরে আসলো। নিজের পরনের হিজাব খুলে জিতুর হাতে দিল। অদর্পণে নিষ্প্রভ হাসি, নেত্রকোণ বেয়ে এক ফোঁটা চোখের জল গড়ালো জিতুর। হিজাবখানা হাতের মাঝে মুষ্টিবদ্ধ করল সে। এক শুভ্র মুখশ্রী উদয় হলো মুহূর্তে। ভাবল নোহা তার সামনে দাঁড়িয়ে আছে। আনমনে নিজের বাম পাজরের সাথে জড়ালো হিজাবখানা। অদ্ভুত এক প্রশান্তি বিচরণ করছে তার তনু মনে। মেয়েটা বলে উঠল, তুমি আমায় রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, জলদি এসো আমার সাথে। ধীর পায়ে মেয়েটা আগলো জিতুর সাথে। ভয়ে তটস্থ সে। কি হবে এবার তার সাথে? তার মিথ্যা কথা বুঝে যাবে না তো? জিতুর সাথে গাড়িতে গিয়ে বসলো।
অথচ তার মন অস্থিরতায় মূর্ছিত। বিতর্ক ক্লাবে উপচে পড়া ভিড়। ম্যাথ বিভাগের সাথে আজ কেমিস্ট্রি বিভাগের প্রতিযোগিতা হবে। তার জন্য দু বিভাগের ছাত্রছাত্রীদের কোণঠাসা পুরো ক্লাব। নুবা কেমিস্ট্রি বিভাগের প্রথম বক্তা, দ্বিতীয় বর্ষে এবং দলীয় নেতা চতুর্থ বর্ষ কেমিস্ট্রি বিভাগের। নুবা বিমূঢ় হয়ে বসে আছে। জিতুর আচরণগুলো ভীষণ অদ্ভুত লাগে আজকাল। তাকে কাছেও টানে না, আবার দূরেও ঠেলে দেয় না, কেমন চোরের মতো তার দিকে তাকিয়ে থাকে। অথচ সরাসরি তাকালেই তো পারে। সে কি নিশ্চিত করেছে? অবশ্য তাকাবি কেন? হুট করে অন্তঃকরণের বিষাদে পূর্ণ হলো তার। প্রিয় হয়েও আজ বড্ড অপ্রিয় মানুষটা। বিতর্কের জন্য নিজের স্ক্রিপ্ট ফের একবার রপ্ত করলো, কিন্তু মনটা আকুপাকু করছে জিতুকে দেখার জন্য। একবার নিজের মাথা উঁচু করলো, আশেপাশে চোখ বোলালো বেশ কিছু সময় ধরে। নিজের প্রিয় মানুষটা আছে কিনা আর চোখে দেখলো না, কোথাও নেই। জিতুর বন্ধুমহল মাত্রই প্রবেশ করলো। ক্লাবের সামনে সিট দখল করে বসলো তারা। তবে বহুদিন পর জিমানকে দেখলো। গত কিছুদিন ধরে ভার্সিটি আসেনি। অবশ্য তার দুদিন বাদে তার বিয়ে, হয়তো এজন্যই এখন ছুটিতে আছে। জুই, চিন্ময়, রকি, সানি, লরিন, সিমি ও মুবিন একসাথে বসে আছে, কিন্তু জিমান এগিয়ে এলো তার দিকে। সে ক্লাবের এক কোণে বসেছিল চুপচাপ, ইতস্তবোধ করছিল বেশ। জিমান এগিয়ে এসে সালাম দিল। নুপাও সালাম নিল, ফের নিজেও সালাম দিল। মুচকি হাসলো জিমান, গলা স্বরে রসিকতা ফুটে উঠল। ভাবি, আমার ভাইরা ভাই কই? আজকাল বউ পেয়ে নিজের বন্ধুদেরও একদম ভুলে গেছে সে। নুবা বিচলিত হলো প্রথমে, কিন্তু পরক্ষণেই মুখের কোণে তার ছেলের হাসি ফুটে উঠল। তার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হলো, আপনার ভাই বউ নয়, প্রেমিকার জন্য আপনজনকেও ভুলতে পারে। কিন্তু জড়তাই বলতে পারলো না। তবে মুখে জবাব দেওয়ার প্রয়োজন হলো না তার। চিন্ময় এসে হাজির। সে এদিক ওদিক খুঁজলো জিতুকে। তাকে বলেছিল সে আসবে, কিন্তু এখনও পৌঁছালো না দেখে কিছুটা হতাশ হলো। তবে নুবাকে ধীরকলে জবাব দিল, ভাবি মন খারাপ করবেন না, জিতু আসবে। জিমান হাঁ হয়ে আছে চিন্ময়ের কথায়। জিতু আসবে সেই কথা নুবার হয়ে বলছে সে। সে চিন্ময়কে ইশারা করলো। কাহিনী কি? চিন্ময় হতাশার সুর তুলো মুখে। জিমান যা বোঝার বুঝে নিল। ইচ্ছে করছিল জিতুকে ইচ্ছে মতো থাপড়াতে। ভেবেছিল এবার অন্তত বউ পেয়ে পাগলামি কমবে তার, কিন্তু না। পাগলে না বুঝে সংসার ধর্ম, গদ্ধপ একটা। নিজ মনে অজস্র গালি ছিল জিতুকে। সময় করল। বিতর্ক শুরু হতেই আর কিছু সময় বাকি। ম্যাথ বিভাগের প্রতিযোগীরা মাত্রই বিতর্কের ক্লাবে প্রবেশ করলো। নুবা নিজের স্ক্রিপ্ট ফের একবার দেখে নিল। তার নজর নিচের দিকে তখনও। আচমকাই চোখ তুলে তাকালো সামনের দিকে, কিন্তু এমন এক দৃশ্য দেখলো যা কল্পনার অতীত। চোখ দুটো একবার কষলে নিল। সত্যি তো, সে নিজের মঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ। দ্রুতই পায়ের কদম বাড়িয়ে ম্যাথ বিভাগের মঞ্চের সামনে দাঁড়ালো। তার এমন অতর্কিত আগমনে প্রতিযোগী থেকে শুরু করে উপস্থিত লোকজন হতভম্ব। নুবা উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে। দিক বেদিক শূন্য। সে হঠাৎই হামলে পড়ল একজন মেয়ে প্রতিযোগিতার উপর। দুঠোঁট নাড়িয়ে অস্পষ্ট সুরেই বলে উঠল, তমা। বাকিদের মধ্যে চরম উত্তেজনা তখন। তার পাশে বসা বাকি প্রতিযোগিতারা বলে উঠল, কেও তিলোত্তমা, চিনো তুমি? নুবাকে ছাড়িয়ে রুক্ষ ভাষায় বলে উঠল, কে আপনি? এমন অভদ্রের মতো আচরণ করছেন কেন? মিরপুরের ব্যস্ত সড়ক, পাশে সরু গলি। দীর্ঘ সময় ধরে সেই গলির সামনে দণ্ডায়মান জিতু। হিজাবি মেয়েটা যে সেই ভেতরে প্রবেশ করলো আর তো ফেরত এলো না। যাওয়ার সময় তাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলল, ভাইয়া, গলির রাস্তা, আপনার গাড়ি ভেতরে প্রবেশ করবে না, আপনি এখানেই থাকেন, আমার বান্ধবীকে ডেকে এক্ষুনি আসছি। সে যে গেল আর এলো না। ঘড়ির কাঁটায় 40 মিনিট পার হয়ে গেছে অনেক আগেই। এদিক সেদিক তাকালো সে, কিন্তু মেয়েটার আর খোঁজ নেই। তার উপরে মেয়েটার নাম পর্যন্ত জানা হয়নি, না কোনো ঠিকানা নেওয়া হয়েছে। কি বোকা সে! নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে এখন। নোহার এত কাছে এসো তাকে আবার হারিয়ে ফেল। মর্মদহনে ব্যতীত হলো অন্তঃকরণ, সাথে ভারী নিঃশ্বাসের ওঠানামা চলছে। গলির দীর্ঘ রাস্তা ঘুরে ফিরে ক্লান্ত। মেয়েটি কেন এভাবে তার সাথে ছলনা করলো বুঝে উঠল না। সে তো একবার শুধু নুহাকে দেখে চলে যেত, কাছ থেকে না হোক দূর থেকে শ্রেয়। তবে কেন এত নির্দয়তা হলো তার সাথে? বড্ড বেশি দেরি করেছে বলে। চোখের কোণ বেয়ে ফের বিন্দু জল গড়ালো। হতাশার ছাপ শুভ্র মুখশ্রীতে ফুটে উঠল। তিক্ত বেদনায় জর্জরিত হয়ে রাস্তার ধারে রাখা গাড়িতে গিয়ে উঠল। জিতু গাড়ি নিয়ে প্রস্থান করতে মেয়েটি বের হলো গলির ভেতর থেকে। ভয়ে এত সময় চুপসে ছিল,
এই হিজাবের জন্য তার চুরি ধরা পড়ে যেত। হৃদির কাছেও সারা জীবন নিজের বন্ধুত্ব খোয়াতে হতো। তার বাসায় গিয়ে একদিন সে বালিশের নিচে হিজাবটা পরে থাকতে দেখেছিল। রেশম কাপড়ের এত দামি হিজাব হৃদিকে পরতে দেখেনি কখনো, তবুও জিজ্ঞেস করেছিল। এটা কার হিজাব? সে জবাবে বলল, তার নয়, এটা তার খালাতো বোনের। তাই তো চুপিসারে নিজের ব্যাগে করে নিয়ে এসেছিল। আজকে প্রথমবার পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত হিজাব প্রদানকারীর খপ্পরেই পড়ল আজ। সর্বনাশ হতে হতে বাঁচল শুধু তার বুদ্ধির জোরে। অধর কোণে তৃপ্তির ঢেকুর তুলো। এখন নিজের বাড়িতে ফিরতে ফের বনানের বাসে উঠতে হবে। কি যে এক যন্ত্রণা। সময় গড়ালো নিজের মতোই। দিন গড়িয়ে রাত নামলো ধরণী বক্ষে। বিমূঢ়তায় আচ্ছন্ন নোবা খাটের পাশে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। ভার্সিটি থেকে ফিরেছে প্রায় 6 ঘন্টা হতে চলো। দুপুরে ঘটে যাওয়া তিক্ত ঘটনায় এখনও মস্তিষ্কের স্নায়ু কোষে চাপ দিচ্ছে। এই ঘটনা যে ভোলার মতো নয়। সে যে কত কিছু ভেবে রেখেছিল। তোমার সাথে দেখা হলে তার 3 বছরের জমানো কষ্টগুলো আগে শেয়ার করবে। কাকতালীয়ভাবে তার অদেখা প্রেমিক পুরুষের সাথে বিয়ে হয়েছে। তাকে নিজের স্বামী রূপে পেয়েছে ঠিকই, কিন্তু আজও জানা হয়নি ইমদাদ তাকে আদৌ মনে রেখেছে কিনা। প্রথম দিন ভার্সিটিতে পা রাখতে তার স্বামী নামক সেই পুরুষ তাকে বেশ রুক্ষতার সাথে কথা বলেছে, কিন্তু সেদিন সে তোয়াক্কা না করে মুগ্ধতায় ডুবেছিল সেই পুরুষে। দায়ভর্তি শুভ্র মুখশ্রীতে ক্ষণে ক্ষণে চোখ বুলিয়েছে। তার অবুঝ মন কেন যেন এশায় ফিসফিস করলো, এই জিতুই তোর ইমদাদ হবে হয়তো নুবা। কিন্তু সে ইশারা না বুঝে সে চিরুনি অভিযান চালিয়ে গেল। ম্যাথ বিভাগের সব ইমদাদকে খুঁজল, কিন্তু অবুঝ মন তাদেরকে তার একান্তই সেই অদেখা টিচার মানতে নারাজ হলো। যুক্তি তর্কে জিতু ভুল করেও তার ইমদাদ হয় না, কারণ সে বলেছিল তিতুমির কলেজ ম্যাথ বিভাগ। তার উপর ছাপোষা মানুষ সে, অথচ সত্যিকার অর্থে সে কেমিস্ট্রি বিভাগের ধনী পরিবারের ছেলে। তারপর সে জিতুর উপর নিজের জহুরি নজর রাখলো। কেই জিতু? মাঝে মাঝে চোখ বন্ধ করে জিতুর কথাগুলো শ্রবণ করত। তার আচরণ, কথা বলার ধরন দেখে সন্দেহের বীজ বুনেছিল সেই প্রথম থেকেই, কিন্তু সঠিকভাবে বলতে পারল না এটাই তার ইমদাদ। এভাবেই সময় করলো। জিতু তাকে গ্রিটি গাল বলে সম্বোধন করলো। সেদিন বুক ফেটে আর্তনাদ করতে ইচ্ছে করলো তার। জিতুর প্রতিটি বাক্য বক্ষ ভেদ করে তার অন্তর্কোণে আঘাত হানলো। নিজেকে বিষাক্ত বিষ মনে হলো। তার ইমদাদ এভাবে কথা বলতে পারে না। সে তখনও সন্ধিয়ান। জিতুই তার ইমদাদ তো। কিন্তু তার সন্দেহের বীজ আরও গাঢ় হলো যেদিন সুপার মলে কাঠের ওপর খোদাই করা নেমপ্লেট দেখলো। মাঝারি সাইজের একটা নেমপ্লেট। সেখানে জলজল করলো এক নাম, ইয়াফি ইমদাদ, সি অফ লেডিস ডিপার্টমেন্ট। আর ওই নামের মালিক ছিল স্বয়ং জিতুই। কত সিনেমেটিক ভাবে সে ইমদাদকে খুঁজে পেয়েছে, অথচ সেই দিনের সেই আনন্দটুকু আজও কারোর সাথে শেয়ার করা হয়নি। সে ভেবেছিল জিতু হয়তো তার জন্য পাগল প্রায়। প্রথম দর্শনে না হোক, পরের দর্শনে ঠিক তাকে চিনে ফেলবে, আর তাকে নিয়ে প্রলাপ বকবে। বোকা পাখি, আমি তো ঠিক বুঝে গিয়েছি, শুধু তোমাকে একটু পরীক্ষা করছিলাম আর কি। এইটুকু ভাবতেই দীর্ঘশ্বাসে বক্ষ স্থল ভারী হলো। তার জীবনে সেই মুহূর্ত আজও আসেনি, হয়তো আরও আসবেও না। কিন্তু তোমাকে দেখে সেই মর্ম যাতনা কিছুটা লাঘব হয়েছিল। ভেবেছিল এই বুঝি তার প্রিয় বন্ধুকে পেয়ে নিজের চেপে রাখা কষ্ট উগলে দেবে, কিন্তু বিধি বিধাম। তোমার আচরণ ছিল ভীষণ রুক্ষতার পূর্ণ। হয়তো অভিমানে পাথর জমে গেছে মেয়েটা, তাই তো 3 বছর পর প্রথম দর্শনেই বলে উঠল, কে আপনি? এভাবে অপরিচিত মানুষকে জড়িয়ে ধরছেন, ভদ্রতা জানেন না নাকি? তৎক্ষণাৎ বিতর্ক ক্লাবের সবাই কৌতূহলী নজর বুলালো তার দিকে। পাশে বসা মেয়েগুলো কেমন তাচ্ছিলের সুরে হাসলো। তোমার আচরণে সে নির্বাক হতভম্ব। গলা সরজনও বাধা পড়ল কোনো এক অদৃশ্য টানে। চোখের কোণ বেয়ে জল গড়ালো থুতনিতে, কিন্তু অধর জুড়ে তার শুকনো হাসি। আলগোচে নেত্রকোণে জল মুছে বলল, আসলে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। জানেন, আপনার মতো দেখতে হুবহু একই রকম আমার একজন প্রিয় বান্ধবী আছে। প্রথম দেখায় আমি আপনাকে আমার প্রিয় বান্ধবী ভেবে নিয়েছিলাম, কিন্তু আপনি তো আর আমার প্রিয় বান্ধবী নন। সে হয়তো অন্য কেউ। দুঃখিত বোন, ক্ষমা করবেন। সে আর দাঁড়ায়নি তখন। তোমার দিকে একবার হতাশার দৃষ্টি বুলিয়ে নিজের আসনে গিয়ে বসলো। সবাই বার কয়েক জিজ্ঞেস করলো, সে সত্যটা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। অস্পষ্ট সুরে বলল, আমার প্রিয় বান্ধবীর মতো দেখতে সে, আর কিছুই না। তাসনিয়ার মতো অনেকে অবাক হলো, তবে বন্ধু মহলে চলল চরম উত্তেজনা তাকে নিয়ে। সবার মধ্যে জিমানের চক্ষুদ্বয় ছিল বেশ অস্থির।
একবার তমার দিকে আরেকবার তার দিকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো। বিতর্ক শেষ হতেই বন্ধুমহল তাকে অজস্র প্রশ্ন ছুড়ল। সবার মধ্যে জিমান সবচেয়ে উৎসুক। কাকে বার কয়েক আওড়ালো। ভাবি, আপনি মেয়েটিকে চিনেন? তাকে বার কয়েক আওড়ালো। বিনিময়ে সে নিঃশব্দে দীর্ঘশ্বাস চালো। ভাই কি গলেই বলে উঠল। হয়তো খুব আপনজন, আবার নয়তো না। জিমান হতাশ হলো এমন আচরণে। তবে তার ফোনে টুংটাং শব্দ করে খুদে বার্তার বহর শোনা গেল। নুবাকে বাসে পৌঁছে দেওয়ার বাহানে ফের প্রশ্ন ছুড়ল। মেয়েটা কি হয় আপনার? সে একই জবাব দিল। জিমান ফের হতাশ হলো। মুঠোফোনের ওপারে কারোর সাথে কথা বলে বেশ রুক্ষ ভাষায়, কেমন যেন আগুনের ফুলকি ছুঁলো। সত্যি তাই বলে, কিন্তু তাই বলে এইভাবে অপমান করবে? যতই রাগ অভিমান থাকুক না তোমার মাঝে, এটা বড্ড অন্যায় করেছো। তুমি জানো সে কি হয় তোমার? পরের বার ক্ষমা চেয়ে নিবে। নুবপুরই অবাকের চরম পর্যায়ে। কাকে এভাবে ধমক ছুটছে জিমান? এমন অযাচিত কিছু চিন্তা করতে পারল না, তাই ব্যগ্র কণ্ঠে বলল। জীবন ভাইয়া, কাকে এমন ধমক দিচ্ছেন? হবে, একজন তাকে ধমক দিচ্ছি। সে আর ঘাটল না তখন, কিন্তু কেন যেন অদ্ভুত লাগলো জীবনের ব্যাপারটা। কাকে এত ধমক দিল? তবে এত কিছু হলো, তার স্বামী নামক পাষাণের দেখা মেলেনি এখনো। কোথায় আছে তার জানা নেই। আজকাল তার মুখ দর্শন হয় না বললেই চলে। একই রুমে দুটো দেওয়ালের ব্যবধান শুধু, অথচ মনের দিক থেকে হাজার ক্রোশ মাইলের দূরত্ব তাদের মাঝে। ফের হতাশ হলো। নিজের ভাবনায় এতটা মগ্ন সে নিজ থেকে তার শাশুড়ি ডাক কর্ণদয়ে পৌঁছালো না। রবি এসে বলল। ছোট ভাবিজাম, আপনারে খালাম্মা ডাকে। রবি ডাকে নোবার ধ্যান ভগ্ন হতেই ছুটল নিচের দিকে। জ্ঞানশূন্য সে তড়িঘড়ি ছুটতে গিয়ে কাপড়ের সাথে পা ভেজে গিয়ে উঁচু সিঁড়ি থেকে দু কয়েক কদম ছিটকে পড়ল। তবে কারোর বলিষ্ঠ হাতের বাঁধনে আবদ্ধ হলো দ্রুতই। চোখ পিটপিট করে তাকাতে জিতুর শুভ্র মুখশ্রীতে ক্রোধানল দৃষ্টির সম্মুখীন হতে হলো। কপিত গলেই বলে উঠল। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত লাফাচ্ছ কেন? আর একটু হলেই তো এখনই অক্কা পেতে। অক্কা পেলে তো আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, খালি বাচ্চার বাপ হওয়ার আগে তো আপনাকে মরতে দিচ্ছি না মিসেস ইমদাদ। নুবা দ্রুতই দৃষ্টি নত করলো। নিজ মনে গালি ছুড়ল। বদলোক 3.5 বইয়ের খবর নাই, এখন আসছে দর দেখাতে। বেঞ্চি কেটে হাত চালাতে চাইল। জিতো জহুরি চোখ বোলালো নুবার উপর। দাঁত কিরমিরিয়ে উঠল। নিজের এক আঙ্গুল নুবার ঠোঁটের মধ্যে রেখে পড়ল। এই ঠোঁট দুটো দিয়ে গাল ভেঙচি কাটছেন তো? ঠিক আছে, কাটুন। এর জন্য কড়াই গন্ডায় শাস্তি উসুল করব। একটু অপেক্ষা করুন ম্যাডাম। রাতে খাবার শেষ করে নুবা নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু চৌকাঠে পা রাখতে চক্ষু চড়ক গাছ। দরজা লক করা। লক করলো কি? নব কয়েকবার ঘোরালো, কিন্তু তাতে কিছুই হলো না। কিং কর্তব্যে বিমূঢ় সে। এখন ঘুমাবে কোথায়? তারপর উদ্বিগ্নতার মাঝে সহসাই জিতোর হাঁকডাক শোনা গেল। নুবা, এদিকে আসো তো। কিঞ্চিত বিস্মিত হলো। এ লোক এখন তাকে ডাকছে কেন? সবার আগে খেয়ে নিচের রুমে এসেছে আরও 10 মিনিট আগে। সে এতক্ষণ কিচেনে ছিল, তাই আসতে দেরি হলো। এখন আবার তার কি কাজ? দ্বিধাদ্বন্দ্বে পড়ে জিতোর রুমে প্রবেশ করলো। বিছানায় অর্ধলগ্ন জিতোর গৌরবর্ণ কায়া, পরনে শুধু শর্টস, উপর হয়ে শুয়ে আছে। নুবা প্রবেশ করতে তাকে হুকুম জারি করলো। নুবা, আমার পিঠ মালিশ করে দাও তো। এরপর পুরো কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত মালিশ করবে। নুবা পুরো এর আবার কি হলো? আচমকা তাকে মালিশ করতে বলছি, তার উপর তার রুম লক করা। সে পাশে বসতে বসতে বলল। আমার রুম লক করা কেন? তোমার রুম কোনটা? এত ঢং কোথা থেকে আসে আপনার? ঢং সেটা তো তুমি করছো। মানে কি? ভণ্ড মহিলা। নুবা দাঁতে দাঁত পিষল। এগুলো কোন ধরনের কথাবার্তা? সে ভণ্ডামির কি করেছে? মালিশ না করে চুপ করে বসে আছে। ইচ্ছে করছে জিতুর পিঠ নয়, ওই ঘাড় মোটকে দিতে। বেদ্য পুরুষ লোক। জিতু ঘাড় না ঘুরিয়ে আর চোখের সামনের আয়নায় একবার নুবাকে দেখে নিল। ফের বলে উঠল। সরি, আসলে আমার এক্সকে গালি দিতে গিয়ে তোমাকে দিয়ে ফেলেছি। ওই প্রতারক মহিলার কথা মনে পড়লেই মুখ থেকে অজাসেই তো এসব ভুজুং ভাজাং কথা চলে আসে। তুমি আবার কিছু মনে নিও না, ঠিক আছে? এখন মালিশ করে দাও তবু। নুবার ডাক যেন হুট করে আকাশ ছিল। একই তো তার সামনে এক্সের কথা ভাবছে, আবার তাকে গালি দিয়ে বলছে এক্সকে গালি দিচ্ছে। কত বদলোক। নিশ্চুপ ঠাই বসে রাগে হিসিস করছে। জিতু ফের একবার আইনের সাপের মতো ফোঁসফোঁস করা বইয়ের উপর নজর বোলালো। টিপ্পনি মেরে পড়ল। জানো নুবা, আমার এক্স রাগলে সাপের মতো ফোঁস ফোঁস করে। ওই ভণ্ড মহিলা এত বছর ধরে জ্বালিয়েছে, তা ওর স্বাদ মেটেনি।
এখন কথায় কথায় আমাকে গালিও ছুড়ে। তাও কী সব গালি দেয়, যদি তুমি শুনতা। যত সব আস্তাগফিরুল্লাহ মার্কা গালি। নুবার ধৈর্যের বাঁধ ভাঙল। জিতুর লাগাম ছাড়া ওসব কথাই তার মেজাজ চটল বেজায়। কর্কশ গলেই বলল, আপনার এক্স আপনাকে গালি দিত নাকি অন্য কিছু করতো সেটা আমাকে শোনাচ্ছেন কেন? আক্ষেপে সুর তুলো মুখে। জিতু ফের বলে উঠল, ওই ভণ্ড প্রতারক মহিলা অন্য কিছু জানলেই তো বলতো। জানি শুধু বিড়বিড় করে তাকে গালি দিতে আর সাপের মতো ফোঁস ফোঁস করতে। নিরুত্তর নুবা চুপ করে আছে। আচমকাই মনটা খারাপ হয়ে গেল। জিতু তার এক্সকে নিয়ে ভাবে এখনো, অথচ বউ বসে আছে, তার সেটা মাথায় নেই। কি অদ্ভুত তাই না? চোখের কোণে জল চিকচিক করছে। জিতু আবারও আর চোখে দেখল বউয়ের নিষ্প্রভ মুখশ্রী। মনটা তারও বিষিয়ে গেল, কিন্তু বউকে এইটুকু শাস্তি সে দিবে। ভণ্ড মহিলা এতদিন তার পাশে থেকে তার বুকে ঘুমিয়েও নিজের মনের কথা প্রকাশ করলো না। কেন করলো না? তাহলে তো তাকে এত হয়রানি হতে হতো না। মলিন গলেই পড়ল, জানো নুবা, ওই ভণ্ড মহিলা কথায় কথায় কেঁদে দিত, তাও মনের কথা বলতো না। নোবার সহ্য হলো না আর বিছানা ছেড়ে উঠল। জিতুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার রুমের চাবি দিন। আমি জানি চাবি আপনার কাছেই আছে। কোনটা তোমার রুম? যেন আপনি জানেন না। আমি তো জানি এটাই তোমার রুম। কিন্তু এটা আমার রুম নয়। কিন্তু ওইটাও তোমার রুম নয়। ওইটা আমার বাচ্চাদের রুম, বাচ্চার মায়ের না। তাই চুপচাপ বিছানায় উঠে পড়ো। নোবা নির্বাক। আজকে এত তোড়জোড় কেন তাকে নিয়ে? কই, এতদিন ধরে তো তাকে নিয়ে মাথা ব্যথা ছিল না। সে আছে নাকি নেই? এখন এত অধিকার দেখাচ্ছি কেন? খুব করে বলতে ইচ্ছে হলো, এক্সের সাথে দেখা করে বিমৃতি হয়েছে নাকি, কিন্তু মুখ থেকে টুর শব্দ বের হলো না। তার এমন ঠাই দাঁড়িয়ে থাকা দেখে জিতু কপাল কুচকাল, রগর গলায় পড়ল। কি ব্যাপার, দাঁড়িয়ে রাত কাটানোর ইচ্ছে আছে নাকি? প্রত্যুত্তর করল না নুবা। আজকের জিতুকে ভীষণ অন্যরকম লাগছে তার। হুট করে এত পরিবর্তন কেমনে? অদ্ভুত ঠেকছে। তার ভাবনায় জল ঢেলে জিতু ফের বলে উঠল, ঘুমানোর দরকার নেই, আমাকে মালিশ করে দাও তো। কালকে আবার লম্বুর গায়ে হলুদ, কত কাজ করতে হবে। নুবা এবারও প্রত্যুত্তর করল না, রাগে শিরশিস করছে। তার এমন নিশ্চুপতা দেখে জিতু কিঞ্চিত মাথা তুলো। নুবার আবদ্ধ মস্তক দেখে বলে উঠল, তুমিও আমার এক্সের মতো ফোঁস ফোঁস করছো? কামড় দিবা নাকি? দিলেও দাও, সমস্যা নেই, আমি লাভ বাইট বলে চালিয়ে দেব। নুবার রাগ থরথর করে পারল, গলাস্বর উঁচু করলো এবার। আমার রুমের চাবি দিন। আমি এখান থেকে চলে যাব। আপনি আপনার এক্স নিয়ে থাকুন। আশ্চর্য তো, আমিও তো চাইছি আমার এক্স নিয়ে থাকতে, কিন্তু তোমার যন্ত্রণায় কি আর পারছি। তো ঘুমান না, আমাকে রেহাই দিন। আচ্ছা যাও, তোমাকে রেহাই দিলাম, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় গেলাম। আমি সোফার কথা বলিনি। দুঃখিত, আমার জীবন থেকে রেহাই দিচ্ছি না, যতই XYZ থাকুক। কথায় কথা পারবে, তাই নুবা কথা পারালো না আর। বিছানায় এখনই কম্বল টেনে জুবুথুবু হয়ে শুয়ে পড়ল। মনটা বড্ড তিক্ত। কেন জিতু এমন ব্যবহার করছে? তার কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। ভালো তাকে নাই বাসুক, তাই বলে এভাবে অনর্গল নিজের এক্সের কথা বলে যাবে? চোখের কোণ থেকে নোনা জল গড়ালো। অতি সপ্তপণে নিজের কান্নায় লুকালো। আর কত কষ্ট দেবে এই জিতু? অথচ জিতু উচ্চ শব্দের দীর্ঘশ্বাস ছাড়ল। ফের প্রশ্ন ছিল নুবার দিকে। আচ্ছা নুবা, ওই ভণ্ড মহিলাকে কিভাবে শাস্তি দেওয়া যায় বলো তো? আমার না একটা পরিকল্পনা আছে। আমার কিউট একটা গোলুমুলু আব্বু হবে, তাকে কোলে নিয়ে হাঁটবো আর ওই মহিলা জ্বলে পুড়ে মরবে। কেমন হবে বলো তো? নুবার গা জ্বলে গেল, চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ গলায়, আপনার লজ্জা করে না বউয়ের সামনে নিজের এক্স নিয়ে কথা বলতে? না, একদমই লজ্জা করে না। চাইলে তুমিও বলতে পারো, আমি নিষেধ করেছি নাকি? ছি, জঘন্য পুরুষ আপনি। তুমি তো সতী সাবিত্রী, তাহলেই চলবে। নুবা অন্যদিকে মুখ ঘুরালো। জিতু ফের বলে উঠল, মাথাটা একটু টিপে দেবে, ভীষণ মাথা ধরেছে। পারলে আপনার কপাল কেন, গলাটাই টিপে দিতাম। জিতু আর কথা পারল না। বউ তার তেতে গেছে, আর চেতানো যাবে না। জিমানকে মেসেজ দিল। কিরে লম্বুর বাচ্চা, তোর বউ মুখ খুলছে। মুহূর্তেই টুংটাং করে মেসেজের শব্দ হলো। জিমানের উত্তর এলো দ্রুতই। না রে বউ, চেতে আছে। উল্টো হুমকি দিছে বাসরাতে ঢুকতে দেবে না। ভাবা যায়? এখন নিজের যান নিজেই টানাটানি। জিতু অবাক হলো। সব মেয়ে কি একই টাইপের? কথায় কথায় যেতে চাই। হাপ্পিতেশ হলো দীর্ঘ সময়। সোফার মাঝে এপাশ ওপাশ করে শেষে ঘুমের অতলে ডুব দিল।
সকালের আলো ফুটতে নোবার দেখা নেই। জিতু অবাক হলো, বউ তার বিছানা ছেড়ে কোথায় গেল। প্রথমে ভাবলো ওয়াশরুমে হয়তো, কিন্তু ভুল ভাঙলো দীর্ঘ সময় পেরলো তার দেখা না পেয়ে। শেষে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামলো। ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। ড্রয়িং রুম পুরো ফাঁকা। কিচেন রুম থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। সে নৈশব্দে কিচেন রুমের দিকে পা বাড়ালো। মায়ের রুমের দিকে উকি দিল এক পলক। তখন তার মা কোরআন পড়ছে, তার বাবা বাইরে হাঁটছেন, তার দাদুর নাস্তা নিয়ে ময়নার মা তাড়াহুড়ো করছে। বাড়ির ছোট কর্তি ইনশা রবির সাথে মিলে বাগানের গাছে পানি দিচ্ছে, আবার মাঝে মাঝে দাদাকে নকল করে দৌড়াচ্ছে। সকালের এই দৃশ্য তার কাছে বেশ দারুণ লাগে। কিচেন রুমে প্রবেশের আগে একবার ঘরের বাইরে পা রাখলো। বাড়ির করিডোর বেশ বড়, দাদা নাতনি সেখানে দৌড়ঝাঁপ করছে। সে বের হয়ে তার বাবাকে সালাম দিল প্রথমে। আজমল কিঞ্চিত অবাক হলো ছেলেকে দেখে, কিন্তু প্রকাশ করলো না। ছেলের সালাম নিয়ে পড়লো। তারপর বলো, কেমন চলছে তোমার সংসার জীবন? জিতো মুখে কিছু না বলে ছুটিকে বাবাকে জড়িয়ে ধরলো, ভেজানো গলায় পড়লো। আব্বু, তোমায় কি বলে ধন্যবাদ দেবো বলো? তুমি তো তোমার ছেলের কলেজাটা উপহার দিলে। এত বড় উপহার আমি সত্যি কৃতজ্ঞ আব্বু। এই খুশির কোনো বর্ণনা হয় না, না কোনো ধন্যবাদ। তবুও হাজারো শুক্রিয়া আব্বু। আজমলও ছেলেকে জড়িয়ে ধরলো, পিঠের উপর চাপিয়ে পড়লো। বাবার উপহার পছন্দ হয়েছে, এতেই খুশি আমি। সুখী হও, দোয়া করি বাবা। ইনসে এসে চাচার পাশে দাঁড়ালো, আধো পুলিতে পড়ে উঠলো। তাতো তুমি দৌড়াবা? আমার মতো পারবা না। আমি অনেক অনেক দৌড়াই তো। জিতু হাসলো, গাল টেনে বলল। ফাঁক না উড়ে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দুজন মিলে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। জিতু ইনশিয়ার সাথে দৌড় দিতে পারে না, সে অনেক জোরে দৌড় দিয়ে তাকে হারিয়ে দেয়। এতে ইনশিয়া সেই খুশি, খিলখিল করে হেসে উঠল। চাচার কাছে এসে ফের বলে উঠল। তাতো তুমি তো আমার তাতে পারো না, আমি ফাত। দুই আঙ্গুল তুলে দাদা আর চাচাকে দেখিয়ে যাচ্ছে। এর মাঝে জাবিরও আসলো তাদের মাঝে। বাবার উপস্থিতি পেয়ে ইনশিয়া বেশ খুশি হলো, বাবাকে দেখে বলল। পাপা দেখো, আমি তাত্তুকে হারিয়ে দিয়েছি। চাচু ফার্স্ট হয়নি, আমি ফার্স্ট হইছি। জাবিরও হাসলো মেয়ের কথায়, তবে তার চোখ ইনশিয়ার থেকে সরে জিতুর হাস্যোজ্জ্বল মুখের দিকে পড়ল। ঠিক কতদিন পর এভাবে হাসতে দেখছে তার ভাইকে, নিজ মানে খুশি হলো। জিতু ফের ঘরের দিকে পা বাড়ল। কিচেনের সামনে আসতেই এমন এক দৃশ্যের সম্মুখীন হলো যা তার কল্পনা অতীত। জিতু আটকে উঠল ভয়ে, চিৎকার দিয়ে পড়ল। নুবা,